ভূমিরূপটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা ক্র্যাগ ও টেল বলে চিহ্নিতকরণ করেছি, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্ল্যাসিয়াল ইরোশনাল ল্যান্ডফর্মের একটা অন্যতম ভূমিরূপ। এই ভূমিরূপটার মতোই আরো অনেক ভূমিরূপ গড়ে উঠেছে, যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে উঠেছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু একে একে জেনে নেব। এই ক্র্যাগ এন্ড টেল এই ভূমিরূপ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো খুব সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব, একেবারে উপযুক্ত চিত্র সহ। চলো সময় নষ্ট না করে শুরু করি আজকের উপস্থাপনা। ক্লাস 12 সেমিস্টার 3 ভূগোল বিষয়ে নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে বিষয়টা, সেটা হচ্ছে ল্যান্ডফর্মস। কিসের? গ্ল্যাসিয়াল ল্যান্ডফর্মস আজকে তোমাদের আলোচনা করে দেব। এর আগে পার্ট 1 অংশে তোমাদের সেখানে জানিয়েছি হিমবাহ কি জিনিস, হিমবাহের কাজ, সেখানে আরো ডিটেলসে অনেক কিছু তথ্য সেখানে দেওয়া রয়েছে। তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখে নিয়েছো তারা তো নিশ্চয়ই বুঝে নিয়েছো। যারা এখনো দেখে উঠতে পারোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, এখান থেকে দেখে নিও, তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের আরো বেশি সুবিধা হবে। আজকের ক্লাসে তাহলে তোমাদের যেটা জানাবো, ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ। কি ধরনের ভূমিরূপ? না, ইরোশনাল ভূমিরূপ এবং ডিপোজিশনাল ভূমিরূপ, ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ। কার? অবশ্যই হিমবাহের। আর এই যে ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ যেগুলোর কথা বলবো, সেটা সম্পর্কে তোমাদের কিন্তু কিছুটা কনসেপ্ট আছে, কারণ তোমরা এটা ক্লাস 10-এ পড়ে চলে এসেছো, তাই তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাই আমি এখন আরো একটু ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি, যেহেতু ক্লাসটা একটু হায়ার হয়ে গেছে, আর একটু ডিটেলসে তোমাদেরকে জানতে হবে, সেটা মনোযোগ সহকারে জেনে নাও, বুঝে নাও। চলো এখন তাহলে শুরু করে দিই আজকের ক্লাস। এর আগের ক্লাস অর্থাৎ তোমাদের পার্ট 1 এর ক্লাসে কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম যে হিমবাহ মূলত 3টে পদ্ধতিতে তার কাজ করে থাকে। এক হচ্ছে ক্ষয় কাজ, 2 নম্বর বহন কাজ, আর একটা হচ্ছে সঞ্চয় কাজ। তো আমরা এখন যেহেতু ক্ষয়জাত ভূমিরূপ, ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়ছি, তাই সেখানে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এবার একটু দেখে নাও। দেখো এখানে তোমাদের তাহলে দেখাচ্ছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তার প্রথম যে ভূমিরূপটা দেখাতে চলেছি সেটা হচ্ছে করি বা সার্ক, যেটা কিন্তু তোমাদের আগেই পড়া হয়ে গেছে, তোমাদের ধারণাটা রয়েছে। এখানে আমি একটা ছবির মাধ্যমে তোমাদের সহজে বোঝানোর চেষ্টা করছি, ছবিটা ভালো করে লক্ষ্য করো এবং বুঝে নাও। দেখো এই যে জায়গাটা, এটা কি দেখিয়েছি? একটা উচ্চ পার্বত্য অঞ্চল। এই যে মাঝের এই অংশটা, এটা হচ্ছে পর্বতের চূড়া বা শৃঙ্গ, যেখানে কিনা উচ্চ পার্বত্য অঞ্চল বলেই খুব সহজে সেখানে বরফ জমতে পারছে। এইবার এখানে কি হচ্ছে, বরফ না থাকলে হিমবাহের কোনো ব্যাপারই নেই, কারণ আমরা জানি হিমবাহ হচ্ছে চলমান বরফের স্তূপ, তাহলে বা বরফের নদী বলা যায়। তো এই যে এই জায়গা থেকে যখন হিমবাহটা নেমে আসছে, তখন কি হয়, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সেখানে দুটো প্রক্রিয়া তো রয়েছে, একটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া আর একটা অবঘর্ষ প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে এই যে জায়গাটা দেখো দেখিয়েছি তোমাদের, এটা অনেক সময় অনেকটা গর্তের সৃষ্টি হয়, অপসারণ গর্ত এখানে তৈরি হয়ে যায়। এই যে গর্তর মতো অংশটা তৈরি হলো, সেটাকে দেখতে হয় অনেকটা হাতল ছাড়া ডেক চেয়ারের মতন। তো এই যে অংশগুলো তৈরি হলো, এটাই হচ্ছে আসলে করি বা সার্ক। তো এই যে করি বা সার্কের কথা যে বললাম, এর পিছন দিকের এই যে দেওয়ালটা হয় খুব খাড়া ঢালযুক্ত, ভীষণ খাড়া ঢালযুক্ত হয়। আর এই যে অবতল অংশে অনেক সময় হিমবাহ গলে গিয়ে সেখানে কি হয়, হিমবাহ গলে গেলে সেটা অবশ্যই জলে পরিণত হবে, জল সঞ্চিত হয়ে গিয়ে অনেক সময় হ্রদ সৃষ্টি করে, যেটাকে কিনা বলা হয় করি হ্রদ। এই যে জায়গাগুলো তোমাদের দেখিয়েছি, দেখো গোল মতন করে সেখানে ডট ডট দিয়ে জলের মতন সাইন করে দিয়েছি, এটাই হচ্ছে করি হ্রদ। তাহলে কি হলো, করি যেটা হচ্ছে হাতল ছাড়া ডেক চেয়ারের মতন অংশ, সেটাই সার্ক। আর এখানে যখন হিমবাহ গলিত যে জল, সেটা যখন জমে গিয়ে একটা হ্রদ তৈরি করে, যেহেতু করির মধ্যে জল জমে হ্রদ তৈরি হয়, তাই তাকে বলা হয়ে থাকে করি হ্রদ। এইবার মজার বিষয় কি দেখো, আমরা এখানে দেখিয়েছি এই হচ্ছে একটা করি বা সার্ক, আবার এই একটা করি বা সার্ক, তাহলে পাশাপাশি দুটো করি বা সার্ক রয়েছে। এদের মাঝের এই যে অংশটা, এটা কি হলো, প্রাচীরের মতন দণ্ডায়মান হয়ে রয়েছে খাড়া হয়ে, এটাকে বলা হয় এরিটি বা এরেথ। আর অনেকগুলো করি যখন একসঙ্গে মিলিত হয়, যেমন ধরো এই একটা করি মিললো, এই একটা করি মিললো, এইরকম অনেকগুলো পাশাপাশি অবস্থিত করি মিলিত হয়ে গিয়ে যখন একটা চূড়ার আকার ধারণ করে, তখনই সেটাকে বলা হয় পিরামিড চূড়া। তাহলে এখানে সেই পিরামিড চূড়াটা হচ্ছে এই অংশটা। তাহলে এতক্ষণ পর্যন্ত বলা যে জিনিসগুলো তোমাদের বললাম, সেগুলো প্রত্যেকটা আমি চিহ্নিত করে
করে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো। দেখো তাহলে এই অংশটাকে আমরা কি বললাম, পিরামিড চূড়া বা শৃঙ্গও বলতে পারি। অনেকগুলো কড়ি যে জায়গায় এসে মিলিত হয়েছে এবং চূড়ার আকার ধারণ করেছে, তাহলে এটাই হচ্ছে সেই পিরামিড চূড়া বা শৃঙ্গ, যেটা পাশাপাশি অবস্থিত কড়ি বা সার্কগুলোকে ডিভাইড করে দিয়েছে। খাড়া ঢাল যুক্ত এই যে শক্ত অবস্থায় প্রাচীরের মতন যেটা দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হচ্ছে অ্যারেট বা এরিটি, সেটাও দেখিয়ে দিলাম। এরপর অবতল যে অংশগুলো, যেগুলো হাতল ছাড়া ডেক চেয়ারের মতো যেগুলো, সেগুলোকে কি বলেছিলাম, কড়ি। তাহলে এটা হচ্ছে কড়ি বা সার্ক, এটাও বলতে পারি, আবার আমি এটাও বলতে পারি। আর এই কড়িতে যখন হিমবাহ গলা জল এসে জমে যায়, হ্রদ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় কড়ি হ্রদ। আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। এইবার দেখো এই সার্ক বা কড়ির উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আন্টার্কটিকার ওয়ালকাট সার্ক। এটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে মানে বিশ্বের মধ্যে গভীরতম এবং বৃহত্তম সার্ক, এটা বুঝে নিলে। এইবার এই যে সার্ক বা কড়ি যেটাকে বলছি, এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সেগুলো কিরকম দেখো, এই যে কড়ি বা সার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামকরণ, সেটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়েছি, প্রয়োজনে নোট ডাউন করো, না হলে স্ক্রিনশটটাও নিয়ে রাখতে পারো। দেখো কড়ি বলে যেটা আমরা বলছি, তাহলে সেটা কোন কোন জায়গায় পরিচিত না, ইংল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, এই জায়গাগুলোতে এটা কড়ি নামে পরিচিত। আবার সার্ক নামে কোথায় পরিচিত, সেটা হচ্ছে ফ্রান্সে। এই একই জিনিস সেটা আবার বন নামে পরিচিত, সেটা কোথায়, সেটা হচ্ছে নরওয়েতে। তাহলে নরওয়েতে বন, সেটাই আবার ফ্রান্সের সার্ক, সেটাই কিন্তু আবার ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ডে কড়ি নামে পরিচিত। ওয়েলসে কাম নামে পরিচিত, এইটাই আবার জার্মানিতে কার নামে পরিচিত, আর স্পেনে হয়ও নামে পরিচিত। এই টোটালটাই তাহলে এতক্ষণ তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে কড়ি বা সার্ক। তাহলে এই অংশ পর্যন্ত তোমরা কি কি দেখলে, সেখানে তোমরা যেমন দেখে নিয়েছো কড়ি বা সার্ক, তেমনি তারই সঙ্গে কি দেখলে, পিরামিড চূড়া বা শৃঙ্গ, আরো দেখলে এরিটি বা অ্যারেট, আর কড়ি হ্রদ বা সার্ক হ্রদ, এটাও কিন্তু তোমরা দেখে নিয়েছো। তাহলে আমি এখানে 1 নম্বর দিয়ে দিয়েছিলাম, এই নাম্বারিংটাই মুছে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা জিনিস বললাম না, একাধিক জিনিস একই ছবির মধ্যে দেখিয়ে দিলাম। এর পরবর্তী অংশে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হিমদ্রোণী। তো সেই অংশটা ছবি সহ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তবে তার আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, এই ভিডিওটার মাধ্যমে যদি তুমি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলটাকে প্রথম খুঁজে পেয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও পেতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর আজকের এই উপস্থাপনায় তোমার যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তুমি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাহলে এখন দেখে নাও পরবর্তী অংশ। দেখো এরপরে তাহলে তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে হিমদ্রোণী। আগে ছবিটা দেখে নাও, বুঝে নাও, তারপরে তাহলে তোমার কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। দেখো এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখো যে ভূমিরূপটা গড়ে উঠেছে, এটা দেখতে অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো, তাই এই ভূমিরূপটাকে আবার ইউ আকৃতির উপত্যকাও বলা হয়ে থাকে বা হিমদ্রোণীও বলা হয়ে থাকে। তো এটা কিভাবে সৃষ্টি হয়, আমরা মূলত এখন পড়ছি কি না, ইরোশনাল ল্যান্ডফর্ম বা ক্ষয়জাত ভূমিরূপ, কার, হিমবাহের। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে তার তলদেশটা মানে এই নিচের অংশটা কি হয়, প্রশস্ত বা চওড়া হয়। ভালো করে দেখো, প্রশস্ত বা চওড়া। আর দুপাশের যে ঢাল, দুপাশের এই ঢাল খাড়াও হয়, তার সঙ্গে সঙ্গে কি হয়, মসৃণ হয়। তার ফলে ভূমিরূপটা যে আকার প্রাপ্ত হয় সেটা হচ্ছে ইংরেজি ইউ অক্ষরের মতো, তাই একেই বলা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। এইবার এই যে হিমদ্রোণীর কথা বললাম, এর মধ্যে কি বললাম না, হিমবাহের তলদেশের ক্ষয়। তাহলে এই যে তলদেশ অংশের ক্ষয়, সেটা কিন্তু সবসময় একই রকম হয় না, অসম ক্ষয় কখনো কখনো লক্ষ্য করা যায়। তাহলে যদি অসম ক্ষয় লক্ষ্য করা যায়, তাহলে কি হবে, এই অংশটাও তখন ধাপ যুক্ত হয়ে যাবে, মানে সিঁড়ির মতো স্টেপ স্টেপ তৈরি হয়ে যাবে, যেটাকেই কিনা বলা হচ্ছে হিম সিঁড়ি বা হিম সোপান। আর এরপরে যে অংশটা একেবারে অবতল অংশে যেটা অবস্থান করবে, সেখানেও কিন্তু একটা হ্রদ অনেক সময় সৃষ্টি হয় বেসিন অঞ্চলে, যেটাকে বলা হয় থাকে প্যাটার্ন স্টার হ্রদ। তাহলে আরো একবার বলে দিই, এই প্যাটার্ন স্টার হ্রদটা কি জিনিস না, একেবারে বেসিন অংশে, নিচু অংশে তখন সেখানে জল জমে গেলে যে হ্রদটা সৃষ্টি হয়, সেটাকেই বলা হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকার উদাহরণ হিসাবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়োসোমাইট উপত্যকা।
এটা উদাহরণ হিসাবে তোমরা জেনে রাখো। আর এর পরবর্তী অংশে যেটা তোমাদেরকে আরো একটু বলে দিলাম এরই সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে হিমসোপান বা হিমশিরি। সেটা কি বললাম না, পার্বত্য উপত্যকার বিভিন্ন অংশে হিমবাহ সমান পরিমাণে ক্ষয়কার্য করে না, কমা বাড়া থাকে বা বৈষম্য লক্ষ্য করা যায় তার এই ক্ষয়কার্যের মধ্যে। তখনই কি হয়, এখানে ধাপযুক্ত ভূমিরূপ গড়ে ওঠে বা সোপান তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে হিমশিরি বা হিমসোপান। এটা আবার 3 ধরনের মূলত হয়ে থাকে, সেটা তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো সেই 3 ধরন কি কি, একটা হচ্ছে রাইজার, একটা রিগ্যাল, আর একটা হচ্ছে ট্রেড। এবার জেনে নাও এই 3টে কি ধরনের জিনিস। এই যে রাইজারের কথা বলেছি, রাইজার মানে রাইজ করছে, উত্থিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে ওই যে সোপান বা ধাপের কথা বললাম তার নিচের দিকের খাড়া অংশটাকেই বলা হচ্ছে রাইজার, মানে রাইজ করছে বা উত্থিত হচ্ছে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে রিগ্যাল, এটা হচ্ছে একেবারে খাড়া অংশ। না, রাইজারের ঠিক পিছন দিকে যেটা একটা বেশ শক্ত বাঁধের মতো উঁচু অংশ, যেটা কোথায় থাকে না রাইজারের পিছন দিকে থাকে এবং বেশ খাড়াযুক্ত হয়ে থাকে, তারই সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য বরাবর এটা কিন্তু লক্ষ্য করা যায়, সেটাকেই বলা হচ্ছে রিগ্যাল। আর ট্রেডটা কি জিনিস, ট্রেড হচ্ছে রাইজার আর রিগ্যালের মাঝের যে সমতল অংশ, সেটাই হচ্ছে ট্রেড। দেখো এই পর্যন্ত আমরা কিন্তু তাহলে অনেকগুলো ভূমিরূপ পড়ে চলে এলাম, যেগুলো তোমরা আগে হয়তো কিছু কিছু পড়েছো, এত ডিটেলসে মনে হয় পড়া হয়নি। তাহলে আরো একবার বলে দিই আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম কড়ি বা সার্ক, পিরামিড চূড়া বা শৃঙ্গ, এরিটি বা এরেত, তারই সঙ্গে সঙ্গে কড়ি হ্রদ বা সার্ক হ্রদ, এগুলো পড়েছি। তার সঙ্গে সঙ্গে এখন পড়লাম হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, বা এটাকে আবার বলা হয় গ্লেসিয়াল ট্রাফ, এটাও কিন্তু মনে রাখবে। আর তারই সঙ্গে সঙ্গে পড়লাম প্যাটার্নস্টার হ্রদ, এটাও দেখিয়ে দিলাম। আরো পড়লাম হিমসোপান বা হিমশিরি। দেখো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্তিত স্পার বা ট্রানকেটেড স্পার। এই অংশটা তোমরা ভালো করে ছবিতে দেখে বুঝে নাও, তাহলে দেখবে খুব সহজেই মনে থেকে যাচ্ছে। দেখো এখানে যে ছবিটা তোমাদেরকে দেখিয়েছি সেখানে কি হচ্ছে, এই জায়গা বরাবর কি হয়, হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তখন এই মাঝের যে অংশ এইটাকেই বিচ্ছিন্ন করে দিচ্ছে। স্পারটা অর্থাৎ শৈল শ্রেণী যেটা, সেটাকে কি করে দিচ্ছে, অভিক্ষিপ্ত করে দিচ্ছে, মানে সেটাকে কেটে দিচ্ছে। এই যে এটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। দেখো আমি এখানে দুটো অংশকে দেখিয়েছি কর্তিত স্পার বলে, এখান থেকে একটা অ্যারো দিয়েছি, এখান থেকে একটা দিয়েছি। তাহলে এই দুটো স্পার কিন্তু দুটো ছিল না, আগে ছিল একটাই। তাহলে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তখন সেই শৈল শ্রেণীটাকে, শৈল শিরাটাকে সে ভেঙে দিচ্ছে, কর্তন করে দিচ্ছে, তাই তাকে বলা হচ্ছে কর্তিত শৈলশিরা বা কর্তিত স্পার। যেহেতু স্পারটাকে কর্তন করে দিয়েছে তাই কর্তিত স্পার, বা বলা হয়ে থাকে ট্রানকেটেড স্পার। তোমরা অনেকেই রয়েছো যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট দেখছো, তোমাদের একটা দাবি ছিল, দাবি ঠিক নয় আবদার ছিল, যে টার্মগুলো যদি একটু ইংলিশে বলে দিই তাহলে তোমাদের সুবিধে হয়। তাহলে এই হচ্ছে ট্রানকেটেড স্পার বা কর্তিত স্পার। তাহলে এখনো পর্যন্ত তোমরা যেগুলো পড়েছো সেগুলোর আমি একটু ইংলিশ টার্মগুলো বলে দিই। কড়ি পড়া হয়েছে, সার্ক পড়া হয়েছে, এরিতি বা এরেট এটা পড়া হয়েছে, পিরামিড চূড়া অর্থাৎ পিরামিড পিক বা পিরামিডাল পিকস বা যেটাকে হর্ন বলা হয় সেটা আমরা পড়েছি। তারপরে যেটা দেখানো হলো সেটা হচ্ছে হিমদ্রোণী, যেটার ইংলিশ টার্ম হচ্ছে গ্লেসিয়াল থ্রো। তারই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গ্লেসিয়াল স্টেপও পড়ে নিয়েছি, মানে হিমশিরি বা হিমসোপান, এটাও কিন্তু পড়া হয়ে গেছে। মাঝখানে তোমরা কি পড়েছো, সেখানে কড়ি হ্রদ, প্যাটার্ন স্টার হ্রদ, এগুলো তোমাদের দেখিয়েছি। কড়ি হ্রদটাকে কিন্তু আবার টার্নও বলা হয়। সুতরাং এই যে টার্মগুলো তোমাদেরকে বলে দিচ্ছি ইংলিশ টার্মগুলো, সেগুলো থেকে নিশ্চয়ই তোমাদের সুবিধা হবে বলেই মনে হয়। তো আজকের এই উপস্থাপনা তোমাদের ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না, কারণ তোমার একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরের ক্লাসটা নিয়ে আসার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করি খুব সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপনাটা তুলে ধরতে, যাতে খুব সহজে তোমরা অন্তত বুঝতে পারো আমি কি বলতে চাইছি। সেটা যদি তোমরা নাই বুঝতে পারলে তাহলে এই ক্লাসের তো কোনো অর্থ হয় না। তাই তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে ক্লাসটা তোমাদের মনোগ্রাহী হচ্ছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। ক্লাসটা যত সহজ করে করা যায় সেটার তো আমি চেষ্টা করছি, যেখানে যেখানে যতটা ছবি দিয়ে বোঝানো সম্ভব সেটাও কিন্তু আমি চেষ্টা করছি, যাতে ছবিটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা ব্যাপারটাও বুঝে যাও।
তাই আমি আমার মতন করে চেষ্টা তো করছি, কিন্তু তোমরাও তোমাদের মতন করে বলতে পারো যে আরো কিভাবে বললে তোমাদের সেটা বুঝতে আরো সুবিধে হবে, নাকি যেভাবে চলছে এইভাবেই ঠিক আছে। তো কমেন্ট করতে একেবারেই ভুলবে না, যাতে পরের ক্লাসটা আবার খুব শিগগির নিয়ে আসতে পারি, তার জন্য আমাকে একটু অনুপ্রেরণা দাও। এখন দেখে নাও পরের অংশ। তাহলে আরো সহজ করে এক কথায় বলতে গেলে কর্তিতস্পার আমরা কাকে বলবো না, হিমবাহ যখন পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন শৈলশিরার সম্মুখ ভাগে কর্তন করে, তাই সেটাকে বলা হয়ে থাকে কর্তিতস্পার বা শৈলশ্রেণীর অভিক্ষিপ্তাংশ। এই হচ্ছে, তাহলে তোমাদের বলে দিলাম যে ট্রাঙ্কেটেড স্পার জিনিসটা কি। এর পরের অংশে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি, যেটা ছবির মধ্যে তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। এই যে দেখো, এই অংশটা আমি চিহ্নিত করে রেখেছি ঝুলন্ত উপত্যকা বলে। তাহলে উপত্যকাটা কি ঝুলে রয়েছে একটু ডিটেলসে বলি, তাহলে বুঝতে পারবে। পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তখন সেখানে কি হয়, প্রধান হিমবাহের মধ্যে অনেক উপহিমবাহ এসে মিলে যায়। বিভিন্ন দিক থেকে অনেক হিমবাহ যখন এসে মিলিত হয়ে যায় তখন সেই উপত্যকাটাকে দেখে মনে হয় ঝুলন্ত অবস্থায় রয়েছে, তাই তাকে বলা হয়ে থাকে ঝুলন্ত উপত্যকা। আরো যদি সহজ করে তোমাদের বলতে চাই তাহলে বলি, উপত্যকা হিমবাহ সেখানে কি হচ্ছে, মূল যে প্রধান হিমবাহ তার উপত্যকাটা কেমন হবে, অনেক বেশি গভীর হবে, কিন্তু উপহিমবাহের ততটা গভীরতা দেখা যাবে না। তো এই যে প্রধান হিমবাহের মধ্যে যখন উপহিমবাহগুলো এসে মিলে যায় তখন প্রধান হিমবাহ সেখান থেকে যখন সরে যায়, সেই জায়গায় যে উপহিমবাহগুলো এসেছিল তাদের উপত্যকা, তাদের দ্বারা সৃষ্ট উপত্যকাটা দেখে তখন মনে হয় ঝুলন্ত অবস্থায় রয়েছে, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, সেটাকেই বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। তো এই যে বলছি উপত্যকা হিমবাহের কথা বা ঝুলন্ত উপত্যকার কথা, তো ঝুলন্ত উপত্যকায় প্রায় সময় কি হয়, জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায়। আর এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অবশ্যই বদ্রীনাথের ঋষিগঙ্গা উপত্যকার কথা। আশা করি এই পর্যন্ত তোমরা প্রত্যেকটা অংশ নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে তোমাদেরকে ক্ষয়জাত ভূমিরূপ বা ইরোশনাল ল্যান্ডফর্ম হিসাবে যেটার কথা বলবো সেটা হচ্ছে রসে মোতানে। এটা আমি জানি তোমরা ক্লাস 10-এ প্রায় প্রত্যেকেই এর ছবিটা এঁকেছিলে এবং প্র্যাকটিস করেছিলে খুব ভালো করে। এখন আরো একটু দেখে নাও, বুঝে নাও, ডিটেলসে জেনে নাও বিস্তারিতভাবে। এই অংশে দেখো, এবার যে ভূমিরূপটা দেখাচ্ছি সেটা হচ্ছে রসে মোতানে। এটাকে কিন্তু রসে মোতানে মাউন্টেনই বলে, আবার স্টস বলতে পারে, আবার লি টপোগ্রাফিও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। ছবিটা দেখো এবং মনে করার চেষ্টা করো যে এই ধরনের কোনো ছবি তোমরা প্র্যাকটিস করেছিলে কিনা ক্লাস 10-এ। নিশ্চয়ই মনে পড়ছে, এটা তোমরা অধিকাংশ স্টুডেন্টই কিন্তু করে থাকো। ক্ষয়জাত ভূমিরূপ এটা সম্পর্কে যখনই পড়তে হয়, হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ রসে মোতানে, এটা যেহেতু ছবিটা খুব সহজ সরল তাই অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এটা অবশ্যই প্র্যাকটিস করে। তো এই যে ছবিটা তোমাদের দেখালাম, এটা কি হচ্ছে, উপত্যকার মধ্যে যদি কোনো ঢিবির মতো উঁচু অংশ থাকে, উঁচু শিলা যদি থেকে থাকে, দেখো এটা তো ঢিবির মতন অবস্থান করছে, এই যে শিলা ঢিবির মতো যেটা কিনা অবস্থান করছে তার ওপর দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন কি হয়, তার প্রবাহের দিক, এই যে আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে হিমবাহের প্রবাহের দিক। এই প্রবাহের দিকে যে প্রক্রিয়ায় হয় সেটাকে বলা হচ্ছে অবঘর্ষ, আর তার বিপরীতটাকে বলা হচ্ছে উৎপাটন। এই অবঘর্ষ প্রক্রিয়ায় কি হয়, ওই জায়গার শিলাটা মসৃণ হয়ে যায়, আর উৎপাটন প্রক্রিয়ায় সেখানে এবড়ো খেবড়ো ভূমিভাগ তৈরি হয়ে যায়, কারণ সেখান থেকে শিলাগাত মানে হিমবাহের ঘর্ষণের কারণে শিলা উপড়ে উপড়ে বেরিয়ে আসে, খুলে বেরিয়ে আসে, তার মধ্যে ফাটল তৈরি হয়। তাই সেই যে উৎপাটন প্রক্রিয়া যেটা হলো এবং অবঘর্ষ প্রক্রিয়া যেটা হলো, এই সমস্ত মিলিয়ে টোটাল ভূমিরূপটাকে তখন বলা হচ্ছে রসে মোতানে বা স্টস বলা হয় এবং লি টোপোগ্রাফিও বলা হয়। তাহলে এখানে ছবিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ভূমিরূপটা, এই উঁচু ঢিবির মতো যে শিলাটা, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এটা অনুবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে কি হচ্ছে, মসৃণ ভূমিভাগ তৈরি হচ্ছে, আর অনুবাদ ঢাল হয়ে যাচ্ছে এবড়ো খেবড়ো খাঁজ কাটা প্রকৃতির। এই যে রসে মোতানে কথাটা বলছি, এটা হচ্ছে একটা ফরাসি শব্দ।
যার অর্থ ভেড়ার মাথা। যেহেতু তোমাদের এই থার্ড সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন হবে, তার জন্যই কিন্তু এই কথাগুলো বেশি করে বলে দিচ্ছি। মনে রাখো, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করে রাখো। তাহলে কি বললাম, রসে মাতানে, এটার অর্থ হচ্ছে ভেড়ার মাথা। এটা একটা ফরাসি শব্দ, আর যেহেতু এর অর্থ ভেড়ার মাথা, তাই এই শিলাকে কিন্তু আবার অনেক সময় শিপ রক বলা হয়। আর এই যে স্টস আর লির কথা বললাম, সেটা কি একটু দেখে নাও। এই যে অবঘর্ষ প্রক্রিয়া, যেখানটায় মৃদু ঢালযুক্ত ভূমিরূপ হয়ে গেল এবং মসৃণ হয়ে গেল, এটাই হচ্ছে কি স্টস ভূমিরূপ। তাহলে এটা কোথায় হলো, ওই টিলার প্রতিবাদ অংশে। আর অনুবাদ অংশে যেখানে এবড়ো খেবড়ো খাঁজ কাটা ভূমিরূপ হলো, সেটাকে বলা হচ্ছে লি টপোগ্রাফি। একেবারে ডিটেলসে তোমাদেরকে বলার চেষ্টা করলাম, আশা করি রসে মতানে এটা তোমরা বুঝতে পেরেছো। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কাশ্মীরের ঝিলমের উপনদী লিডার উপত্যকায় এই ধরনের রসে মতানে বা স্টস ও লি টপোগ্রাফি দেখতে পাওয়া যায়। এই হয়ে গেল নেক্সট ভূমিরূপ। এরপরে যে ভূমিরূপটার কথা বলবো, সেটাও কিন্তু তোমরা অধিকাংশ জনই প্র্যাকটিস করেছো ক্লাস 10-এ। দেখে নাও কোন ভূমিরূপ। ইরোশনাল ল্যান্ডফর্ম হিসাবে বা ক্ষয়জাত ভূমিরূপ হিসাবে আমরা পরবর্তী যে ভূমিরূপটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে টিলা ও পুচ্ছ, বা যেটাকে বলা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল। এটাও কিন্তু তোমরা অধিকাংশ জন ক্লাস 10-এ প্র্যাকটিস করেছো। ছবিটাও তাই তোমরা চেনো, জানো। দেখে নাও একটু ছবিটা এবং আরেকবার মনে করে নাও যে কি তোমরা পড়ে এসেছিলে। এই ছবিটার সঙ্গে তোমরা কম বেশি সকলেই পরিচিত। তো এখানে কি হচ্ছে না, হিমবাহের প্রবাহ পথে যদি কঠিন শিলা সামনে থাকে এবং তার পিছনে নরম শিলা বা কোমল শিলা থাকে, তাহলে কি করবে, প্রবাহের সময় হিমবাহের যে ধর্ম, সে যে ক্ষয় কাজ করবে, সেই ক্ষয় কাজটায় বাধা দেবে কে, সামনে থাকা কঠিন শিলা। তার ফলে পিছনের নরম শিলাটা বা কোমল শিলাটা বেশি কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে পারবে না। এই যে ভূমিরূপটা গড়ে উঠলো, এইটা টোটাল ভূমিরূপটাকেই তখন বলা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল বা শিলা ও পুচ্ছ। তাহলে এই দেখো, এই জায়গায় আমি যে ছবিটা দেখিয়েছি, এই যেটা ক্রস করে যে অংশটা দেখানো হয়েছে, এটা হচ্ছে কঠিন শিলায় গঠিত ভূমিরূপ। আর এখান থেকে হিমবাহ প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে হিমবাহের প্রবাহের দিক। তাহলে এর পিছনের অংশের এই যে রকগুলো দেখিয়েছি, বেড রকগুলো, এগুলো হচ্ছে কোমল শিলা বা নরম শিলা। তাহলে একে আড়াল করে রয়েছে সামনের দিকে এটা কঠিন শিলাটা, তার ফলে এই অংশটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। তাহলে পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত উঁচু হয়ে অবস্থান করবে, যেটাকেই বলা হচ্ছে টেল বা পুচ্ছ। আর সামনের এই অংশটাকে বলা হচ্ছে ক্র্যাগ। এই হচ্ছে ক্র্যাগ ও টেল বা শিলা ও পুচ্ছ ভূমিরূপ। স্কটল্যান্ডের এডিনবরার ক্যাসেল রক হচ্ছে এই রকম ভূমিরূপের উদাহরণ, যেখানে কিনা এই টেলটাকে কি হয়, পুচ্ছের মতো বা লেজের মতন সরু হয়ে অবস্থান করতে দেখা যায়, তাই এর নামকরণ হয়েছে টেল। আর সামনের অংশটাকে বলা হচ্ছে ক্র্যাগ। এই ভূমিরূপটা সম্পর্ক তাহলে জানিয়ে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী অংশে। এই যে তোমাদেরকে শক্ত শিলাস্তরটার কথা বললাম, শক্ত শিলাস্তরটার কথা বললাম, এটা যখন হিমবাহের ক্ষয়ের ফলে চারদিক থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে মসৃণ হয়ে যায়, তখন সেই ধরনের ভূমিরূপকে আবার বলা হয়ে থাকে হোয়েল ব্যাক বা কুব্জ। আর এরপর যেটা তোমাদের সর্বশেষ ভূমিরূপ হিসেবে যেটার কথা বলবো, সেটা হচ্ছে ফিয়র্ড ভূমিরূপ। তাহলে গ্লাসিয়াল ল্যান্ডফর্ম, যেটা ইরোশনাল ল্যান্ডফর্ম হিসেবে যেগুলোর কথা বলছি, তার মধ্যে সর্বশেষ আরেকটার কথা বলছি, সেটা হচ্ছে ফিয়র্ড ভূমিরূপ বা ফিয়র্ড ল্যান্ডফর্ম। এটা কি জিনিস না, উচ্চ অক্ষাংশে উপকূল অঞ্চলে মহাদেশীয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে চওড়া, সমুদ্রপৃষ্ঠ থেকেও বেশি গভীর, মসৃণ এবং সমতলযুক্ত ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে, তাকেই বলা হয়ে থাকে ফিয়র্ড। এই ভূমিরূপটা যেমন হবে খাড়া দেওয়ালযুক্ত, তেমনি অবশ্যই এটা কি হবে, জলমগ্ন হতে হবে, জলমগ্ন হিমবাহ উপত্যকা। এক কথায় এটাই হচ্ছে ফিয়র্ড। এই যে ফিয়র্ড বলছি, এই ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে। নরওয়েকে বলা হয়ে থাকে ফিয়র্ডের দেশ। তাহলে এরই আকার যখন ক্ষুদ্র হয়ে যায়, তখন আবার তাকে কিন্তু বলা হয়ে থাকে ফিয়ার্ড। আরো একবার বুঝে নাও তাহলে, বৃহত্তম মানে আকারে অনেক বড় হবে, সুগভীর হবে, এই ধরনের যখন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ফিয়র্ড। আর সেটাই যখন অগভীর হয়ে যায়, ক্ষুদ্রাকার হয়, তখন তাকে বলা হয় ফিয়ার্ড। আর যেমন বললাম নরওয়েকে বলা হয়ে থাকে ফিয়র্ডের দেশ, তেমনি ফিয়ার্ডের দেশ কাকে বলে, সুইডেনকে বলে ফিয়ার্ডের দেশ।
তাহলে এই হচ্ছে টোটাল গ্লেসিয়াল ল্যান্ডফর্ম, তোমাদের জানিয়ে দিলাম, যেটা ইরোশনাল ল্যান্ডফর্ম। এবার তোমাদের যে ভূমিরূপগুলোর কথা বলবো সেটা হচ্ছে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ বা গ্লেসিয়াল ল্যান্ডফর্ম, যেটা কিনা ডিপোশনাল ভূমিরূপ। তাহলে এই যে তোমাদের যেগুলো সঞ্চয়জাত ভূমিরূপ বলবো সেগুলো সম্পর্কেও কিন্তু এর আগে তোমরা পড়ে চলে এসেছো, অনেকগুলো সম্পর্কে তোমরা জানো, হয়তো নতুন নতুন কিছুর নাম আরো জানবে, সেগুলো একটু ভালো করে শুনে নাও, বুঝে নাও। আর আজকের এই উপস্থাপনাটা তোমার ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুললে চলবে না। সুতরাং কমেন্টে জানাও ক্লাসটা তোমার কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কিছু জানার বা জানানোর থাকলে সেটাও কমেন্টে তুমি জানাতে পারো। তবে এখন দেখে নাও আমরা ডিপোজিশনাল ল্যান্ডফর্ম হিসাবে কোন কোনগুলো জানবো। দেখো, এই যে সঞ্চয়জাত ভূমিরূপের কথা বলছি, সেই সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে একটা হচ্ছে পার্বত্য উপত্যকায় যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা একরকম, আর একটা হচ্ছে কি জলধারা আর হিমবাহের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটাও কিন্তু তোমরা ক্লাস 10-এ কিছুটা হলেও পড়ে এসেছো। সেটাকে তাহলে কি বলা হবে? সেটা হচ্ছে গ্লাসিয়াল ফ্লুভিয়াল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। তাহলে হিমবাহ আর জলধারার মিলিত কার্যের ফলে কোন কোন ভূমিরূপ তৈরি হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সেটাও জানবো, তারই সঙ্গে সঙ্গে শুধুমাত্র হিমবাহের সঞ্চয় কার্যের জন্য কোন ভূমিরূপ তৈরি হয় সেটাও জানবো। প্রথমে তাহলে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ তৈরি হয় পার্বত্য উপত্যকায়, অর্থাৎ গ্লাসিয়াল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, এটা সম্পর্কে জানবো। দেখো, তাহলে এই যে বলেছি হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ বা গ্লাসিয়াল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম হিসাবে যেটা পার্বত্য উপত্যকা অঞ্চলে সংঘটিত হয়, সেই ভূমিরূপ হচ্ছে কি না গ্রাবরেখা। গ্রাবরেখা কি সেটা তোমরা আগে পড়ে চলে এসেছো, তাও আমি একবার বলে দিই কি এটা। পার্বত্য অঞ্চলে যখন শিলাখণ্ডের অংশ বিশেষ টুকরো টুকরো শিলাখণ্ড যখন সেটা অপসারিত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেটা কি হয়? সঞ্চিত হতে থাকে হিমবাহের সঙ্গে সঙ্গে, এবং তার ফলে যে ভূমিরূপটা গড়ে ওঠে সেটাকেই বলা হয় গ্রাবরেখা। এবার এই গ্রাবরেখা কিন্তু বিভিন্ন রকমের হয়, সেগুলো কি কি? এই যে বলছি বিভিন্ন ভাবে বিভিন্ন নামকরণ হয়ে থাকে, সেটা কিসের ভিত্তিতে হয়? দেখো, হিমবাহ প্রবাহিত হচ্ছে, এবার সেই হিমবাহের সঙ্গে সঙ্গে ওই যে শিলাস্তূপগুলো সেগুলো ভিন্ন ভিন্ন জায়গায় স্তূপাকারে সঞ্চিত হয়। কখনো হিমবাহের দুই পাশে সঞ্চিত হতে পারে, কখনো তার সামনে সঞ্চিত হতে পারে, কখনো নিচের দিকে সঞ্চিত হতে পারে, তার অনুযায়ী কিন্তু তার নামকরণ করা হয়। তোমাদের বোঝানোর সুবিধার জন্য এখানে আমি একটা ছবি এঁকে দেখিয়েছি, দেখে নাও, বুঝে নাও। এই যে ছবিটা দেখছো, তাহলে এটা হচ্ছে পার্বত্য অঞ্চল, যেগুলো তোমরা এইভাবে চিহ্নিত দেখতে পাচ্ছ। সেখানে কি হচ্ছে? হিমবাহ এবার উঁচু অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহের সঙ্গে সঙ্গে শিলাস্তূপ কি হচ্ছে? শিলাখণ্ডগুলো যখন স্তূপাকারে সঞ্চিত হয়ে যাচ্ছে তখনই তৈরি হচ্ছে গ্রাবরেখা। তাহলে এই যে ডটের মতো যে পোর্শনগুলো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গ্রাবরেখা। এইবার যখন হিমবাহের দুপাশে সঞ্চিত হয় তখন তাকে বলা হয়ে থাকে পার্শ্ব গ্রাবরেখা। যেমন দেখো, এই যে এইখানে তোমাদের চিহ্নিত করে দেখিয়েছি, এটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। তারপরে তোমাদের দেখিয়েছি দেখো মধ্য গ্রাবরেখা। তাহলে সেটা কি? দুপাশ থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে এবং তার ফলে সেই ক্ষয়িত শিলাখণ্ডগুলো, উপরে আসা শিলাখণ্ডগুলো স্তূপাকারে সঞ্চিত হচ্ছে মাঝখানে, তখন যে গ্রাবরেখাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মধ্য গ্রাবরেখা। যেমন ধরো এটা, তাহলে এখান থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, এখান থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, এখানে হচ্ছে মধ্য গ্রাবরেখা তৈরি হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা দেখিয়েছি সেটা দেখো ভূমি গ্রাবরেখা। ভূমি মানেই তলদেশ, তাহলে একেবারে তলদেশ অংশে মানে হিমবাহের সম্মুখ ভাগে তলদেশে যেটা সঞ্চিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা। আর হিমাবদ্ধ গ্রাবরেখা এটা কি জিনিস? হিমবাহের যে ফাটল, হিমবাহের মধ্যে অনেক সময় ফাটল তৈরি হয়, সেই ফাটলের মধ্যে অনেক সময় কি হয়? আবদ্ধ হয়ে যায় ওই শিলাখণ্ডগুলো, তার ফলে যে গ্রাবরেখা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে হিমাবদ্ধ গ্রাবরেখা। দেখো, এই যে অংশটা আমি তোমাদের দেখিয়েছি, এটা হচ্ছে একটা হিমবাহ, এর মধ্যে এই জায়গায় দেখো শিলাখণ্ড জমে গেছে, তাহলে এই জায়গায় স্তূপাকারে সঞ্চিত হয়ে গেছে, সেটা কিন্তু হিমবাহের মধ্যে মানে এখানে ফাটল অংশ পেয়ে সে এর মধ্যে প্রবেশ করে গিয়ে জমে গেছে, তার ফলে যে গ্রাবরেখাটা তৈরি হলো সেটাই হচ্ছে হিমাবদ্ধ গ্রাবরেখা। তাহলে তোমাদের বললাম পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, তারই সঙ্গে সঙ্গে হিমাবদ্ধ গ্রাবরেখা কি সবটাই বলে দিলাম। এছাড়াও আরো কিন্তু বিভিন্ন ধরনের গ্রাবরেখা হয়ে থাকে, যেমন একটা গ্রাবরেখার ওপর যদি আরেকটা গ্রাবরেখা এসে মেশে তখন তাকে আবার বলা হয় রোজেন গ্রাবরেখা। আবার
এই গ্রাবরেখাগুলো যদি বলয়ের আকারে অবস্থান করে তখন তাকে বলা হয়ে থাকে লোবেট গ্রাবরেখা। আবার যদি হিমবাহের প্রবাহের সামনের দিকে গ্রাবরেখা সৃষ্টি হয় তখন তাকে কিন্তু বলা হয় প্রান্ত গ্রাবরেখা। ঠিক তেমনি হিমবাহের অগ্রভাগ বা সামনের দিকে যখন অবিন্যস্ত ভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে যদি গ্রাবরেখা থাকে তখন তাকে বলা হয়ে থাকে অবিন্যস্ত গ্রাবরেখা। দেখো তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো গ্রাবরেখা, কিন্তু এত ডিটেলসে নিশ্চয়ই পড়ে আসোনি। যাক, তোমাদেরকে টোটালটাই বললাম। তাহলে গ্রাবরেখা যেটা কিনা পার্বত্য উপত্যকা অঞ্চলে হয়ে থাকে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, যেটাকে আমরা দেখিয়েছি গ্লাসিয়াল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম হিসাবে। ছবিটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা অংশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এইবার এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লাচুং লাচেনে কিন্তু এই ধরনের গ্রাবরেখা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সিকিম হিমালয়ের পার্বত্য অঞ্চলে তিস্তা নদীর উচ্চ অববাহিকায় যে লাচুং আর লাচেন রয়েছে সেখানে কিন্তু এই হিমবাহ দেখতে পাওয়া যায়, মানে এই হিমবাহের ফলে সঞ্চিত যে ভূমিরূপ সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা যে ভূমিরূপ গ্রাবরেখা সেটা দেখতে পাওয়া যায়। এই হয়ে গেল আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপরে আমরা যে ভূমিরূপগুলো জানবো সেটা হচ্ছে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এইবার তাহলে দেখো, এই যে তোমাদের দেখিয়ে দিলাম পার্বত্য উপত্যকা অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়জাত ভূমিরূপ, মানে গ্লাসিয়াল ফ্লুভিয়াল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। সঞ্চয়জাত ভূমিরূপ তো বটেই, সেখানে কিন্তু জলধারাও এবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে এই হিমবাহ এবং জলধারা এদের দুটোর মিলিত যে সঞ্চয় কার্য তার ফলে যে যে ভূমিরূপগুলো গড়ে উঠছে এখন সেটাই দেখাবো। তার মধ্যে প্রথমেই তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে বহিবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। তাহলে এই বহিবিধৌত, বহি মানে বাইরে, বিধৌত মানে ধুয়ে আসা, সেখানে কি হচ্ছে সেই প্রক্রিয়ায় সমভূমি তৈরি হচ্ছে, যেটাকেই বলা হচ্ছে আউটওয়াশ প্লেন। এটা সম্পর্কে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আগে ছবিটা ভালো করে দেখে নাও, বুঝে নাও, তারপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে এই অংশটা হচ্ছে হিমবাহ। তো এইখানে আমি চিহ্নিতকরণ করেছি বহিবিধৌত সমভূমি। তাহলে এবার কাকে বলবো সেটা বুঝে নাও। দেখো তোমাদের আগেই বললাম এটা হচ্ছে হিমবাহ, তাহলে হিমবাহের এটা পাদদেশ অঞ্চল। তাহলে হিমবাহের পাদদেশে সেই যে ক্ষয়িত পদার্থগুলো, সেই পদার্থগুলো কি হয় জলধারার সাহায্যে বহু দূরে চলে যায়। দেখো এখানে হিমবাহ, এর ক্ষয়জাত পদার্থগুলো এখানেই থাকতে পারতো, কিন্তু না, সেগুলো এই যে জলধারা মানে নদ নদী যেগুলো প্রবাহিত হয়েছে তার সঙ্গে বাহিত হয়ে গিয়ে বহু দূরে সঞ্চিত হয়। একদম ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা টুকরোগুলো সেগুলো সঞ্চিত হয়ে যে সমভূমিটা গড়ে উঠলো সেটাকেই বলা হচ্ছে বহিবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এর উদাহরণ হিসাবে আমরা যেটা বলতে পারি ম্যাসাচুসেটস এর এই যে মাসপি যে বহিবিধৌত সমভূমি রয়েছে সেটা হচ্ছে এর একটা প্রকৃষ্টতম উদাহরণ। এইবার এই যে বহিবিধৌত সমভূমির কথা বললাম, এটা আবার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে পরিচিত। যেমন সেন্দুর নামে পরিচিত হচ্ছে কোথায়? আইসল্যান্ডে। তাহলে আইসল্যান্ডে বহিবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেনকে বলা হয়ে থাকে সেন্দুর। তো এই একটা আমরা পড়ে নিলাম যেটা হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের দ্বারা বা সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। চলে যাব পরবর্তী ভূমিরূপ, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। কি সেটা? সেটা হচ্ছে ড্রামলিন। তোমরা এটা সকলেই ক্লাস 10-এ পড়ে এসেছো। ড্রামলিন সেটা কি? যেটাকে বলা হয় বাস্কেট অফ এগ বা ডিমের ঝুড়ি ভূমিরূপ। তাহলে দেখো এই যে ভূমিরূপটা যেটা কিনা বললাম ড্রামলিন, সেটাই এখন কি বা কাকে বলে একটু বলে দিচ্ছি। দেখো হিমবাহ বাহিত নুড়ি, পাথরের খণ্ড, বালি, কাদার কণা সেগুলো বাহিত হয়ে গিয়ে সঞ্চিত হয় এবং সেটা যখন সঞ্চিত হয়ে যায় তখন সেই ভূমিরূপটাকে দেখতে মনে হয় উল্টানো চামচের মতো বা উল্টানো নৌকার মতন। সেই যে ভূমিরূপটা সেটাকেই বলা হচ্ছে ড্রামলিন। আর এই অনেকগুলো ড্রামলিন যখন পাশাপাশি একত্রিত হয়ে অবস্থান করে সেটাকে দেখে মনে হয় ডিম ভর্তি ঝুড়ির মতো, তাই তাকে বলা হয়ে থাকে বাস্কেটস অফ এগ রিলিফ বা ডিমের ঝুড়ি ভূমিরূপ, যেটা তোমাদের আমি দেখিয়েছি, ছবি সহ দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভূমিরূপ হিসাবে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এস্কার। এই যে এস্কার, এটা কি জিনিস ছবিতে আগে দেখে নাও, তারপরে ভালো করে বুঝতে পারবে। দেখো এই যে আমি এই যে ভাবে চিহ্নিত করেছি
এটাই হচ্ছে এস্কার। দেখো এখানে চিহ্নিত করে দেখিয়েছি, ছবিটা লক্ষ্য করো। তাহলে এবার এস্কার কাকে বলবো না, হিমবাহ বাহিত প্রস্তরখণ্ড, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যখন একটা সংকীর্ণ শৈলশিরা তৈরি করে তখন তাকে বলা হয় এস্কার। দেখো একটা সংকীর্ণ শৈলশিরা তৈরি করলো। এবার কোথায় এস্কার তৈরি হয় না, যেখানে কিনা নদী দ্বারা গঠিত জলাধার গড়ে ওঠে। তুমি ভালো করে লক্ষ্য করো, এই দেখো এখানে একটা জলাধার, এখানে একটা জলাধার গড়ে উঠেছে। তাহলে জলাধার গড়ে উঠবে যে অঞ্চলে, সেখানে কিন্তু এস্কার লক্ষ্য করতে পারবে। এই হচ্ছে আরো একটা ভূমিরূপ যেটা জানিয়ে দিলাম। এই যে তোমরা আজকের উপস্থাপনাটা দেখছো, কনসেপ্ট ক্লিয়ারের যে উপস্থাপনা, সেটা সম্পর্কে তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে রেখে যাও। তার কারণ ক্লাসটা ঠিক তোমাদের কতটা উপযোগী হচ্ছে সেটা আমি যেমন বুঝতে সক্ষম হব, তেমনি পরবর্তী ক্লাসটা নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু অনুপ্রেরণা পাবো। তাই অবশ্যই কমেন্টে জানাও। চলে যাব পরবর্তী ভূমিরূপে। দেখো এর পরবর্তী যে ভূমিরূপ দেখাচ্ছি সেটা হচ্ছে কেটেল হ্রদ। সেটা কি জিনিস এবার ছবিতে দেখে নাও। এই জায়গায় আমি চিহ্নিত করে দেখিয়েছি যেটা, সেটা হচ্ছে তোমার দেখো এই অংশটা, এটা হচ্ছে কেটেল হ্রদ। তোমাদেরকে প্রথমেই একটা সঞ্চয়জাত ভূমিরূপ হিসেবে দেখিয়েছি বহির্বিধৌত সমভূমি। এই যে বহির্বিধৌত সমভূমি অঞ্চলটা, এই সমভূমি অঞ্চলে অনেক সময় কি হয়, বরফের চাই বা হিমবাহের টুকরো এসে জমে থাকে। তো এই যে বরফের চাই, সেটা তো ছোটখাটো নয়, অনেক বড় স্তূপাকার বরফ। সেটা অনেক সময় এসে যখন জমে যায় তখন তার ওজনের ফলে সেই জায়গাটা একটা গর্ত হয়ে যায়। গর্ত যে অংশটা তৈরি হয় সেটাকে বলা হয় কেটল। এবার এই কেটলের মধ্যে বরফটা কি হবে, গলে যাবে। বরফটা তো একই রকম থাকবে না, সে তো সমভূমি অঞ্চল হয়ে গেছে। সেই অঞ্চলে যখন বরফ গলে গেল, গলে গিয়ে সে জলে পরিণত হবে এবং ওই গর্ত বা অবনমিত অংশে জলটা সঞ্চিত হয়ে গিয়ে একটা হ্রদ তৈরি করবে। সেটাকেই বলা হচ্ছে কেটেল হ্রদ। তাহলে কি বললাম, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে অনেক সময় বহির্বিধৌত সমভূমিতে বড় স্তূপাকার যে বরফ, তার চাই অনেক সময় থেকে যায়। তার ফলে ওই অঞ্চলটা অবনমিত হয়ে যায় বা গর্ত তৈরি করে, যাকে কিনা বলা হয় কেটল। আর কেটলের মধ্যে ওই বরফ গলে জল যখন সঞ্চিত হয়ে যায়, হয়ে গিয়ে হ্রদ তৈরি হলে তাকে বলা হয় তাকে কেটল হ্রদ। দেখো এর পরের যে ভূমিরূপটা তোমাদের দেখিয়েছি সেটা হচ্ছে কেম। কেম জিনিসটা কি সেটা তোমাদেরকে এখানে বা ছবিতে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ত্রিভুজাকার ভূমিরূপগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কেম। তাহলে কেম আমরা কাকে বলবো না, হিমবাহের শেষ প্রান্তে যখন বালি কাদার কণা সঞ্চিত হয়ে ত্রিভুজাকার উঁচু টিলার মতো ভূমিরূপ গঠন করে, তখনই তাকে বলা হবে কেম। আর এই কেম যখন পরপর অবস্থান করে ধাপে ধাপে, তখন তাকে বলা হয়ে থাকে কেম সোপান বা কেম টেরেস। এই হয়ে গেল পরের ভূমিরূপ। চলে যাচ্ছি নেক্সট ভূমিরূপে। আজকের উপস্থাপনার একেবারে শেষের দিকের অংশে আমরা এসে গেছি। এই যে এতটা সময় ধরে খুব মনোযোগ সহকারে তোমরা পুরো ক্লাসটা দেখলে, তার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই রকমই পরবর্তী যে ক্লাসটা, গুরুত্বপূর্ণ ক্লাসটা, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই নিয়মিত তোমাদেরকে চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে যদি এই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো তুমি পেতে চাও। এবং তার সম্পর্কিত মানে এক একটা ক্লাস সম্পর্কিত এমসিকিউ ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এর আগে যেগুলো আপলোড হয়ে গেছে ইতিমধ্যে চ্যানেলে, তোমরা যদি সেগুলো দেখে থাকো খুবই ভালো। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকেও ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। যদি এই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো তুমি দেখে থাকো, তাহলে আশা করি তোমার এমসিকিউ এর উত্তর দেওয়াটা অনেক বেশি সহজ হবে। আর যেহেতু থার্ড সেমিস্টারটা সম্পূর্ণ এমসিকিউ বেসিস, তাই এই ক্লাসগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে। এবার জেনে নাও পরবর্তী যে ভূমিরূপটার কথা বলছি, সেই ভূমিরূপটা হচ্ছে ভ্যালি ট্রেন। ভ্যালি ট্রেন জিনিসটা কি, দেখো ভ্যালি মানে উপত্যকা, যেটা আমরা একেবারে শুরুতেই পড়েছিলাম বহির্বিধৌত সমভূমি। সেটা কি হয়েছিল না, হিমবাহের তলদেশে যে সমস্ত ক্ষয়িত পদার্থগুলো এসেছিল, সেগুলো যখন নদীর দ্বারা বা জলধারার দ্বারা যখন আরো দূরে চলে যাচ্ছে, সেখানে যে সমভূমিটা গড়ে তুলেছিল সেটাই বহির্বিধৌত সমভূমি। এই বহির্বিধৌত সমভূমির মধ্যে আলাদা আরো কোনো জলবিভাজিকা এসে যদি তাকে বিচ্ছিন্ন করে দেয়, যেমন ধরে নাও এই যে ভূমিরূপটা, এখানে হচ্ছে কি বহির্বিধৌত সমভূমি, এর মধ্যে এইটা এসে গিয়ে কি করলো, একে আলাদা করে দিল, বিচ্ছিন্ন করে দিল, একেই বলা হচ্ছে ভ্যালি ট্রেন। যেটা তোমাদেরকে ছবিতে দেখালাম, এটাই হচ্ছে ভ্যালি ট্রেন। আরো একটা ভূমিরূপ যেটাকে কিনা বলা হয়ে থাকে ভার্ব। ভার্ব জিনিসটা কি, এখানে কিন্তু ভার্ব VERB ভার্ব মানে ক্রিয়া সেটা নয়,
এখানে হচ্ছে ভয়াকার বয়রেপ, VARVE, ভার্ব। এটা কি জিনিস একটু দেখে নাও ছবিতে। আমি তোমাদেরকে একটু আগে কেটল হ্রদের কথা বলেছিলাম, কোনটা? এইটা, এই কেটল হ্রদ। এই কেটল হ্রদের তলদেশে যখন হিমবাহ বাহিত পলি সঞ্চিত হয়, স্তরে স্তরে সেগুলো সঞ্চিত হতে থাকে, এবং এই স্তরে স্তরে সঞ্চিত হওয়ার ফলে যে ভূমিরূপটা গড়ে ওঠে সেটাকেই বলা হয়ে থাকে ভার্ব, VARVE, ভার্ব, ভয়াকার বয়রেপ। তাহলে আরো মানে একবারে সহজ সরল করে বলতে গেলে যেটা বলতে পারা যায় সেটা হচ্ছে বহির্বিধৌত সমভূমিতে অবস্থিত কেটল হ্রদের তলদেশে হিমবাহ বাহিত পলি সঞ্চিত হয়ে স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকেই বলা হচ্ছে ভার্ব। আর এই ভার্বের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুইডেনের হ্রদে এইরকম ভার্বের সন্ধান পাওয়া গেছে। তাহলে এই হয়ে গেল টোটাল তোমাদের হিমবাহ সম্পর্কে জানিয়ে দিলাম পুরো ভূমিরূপটা, মানে একেবারে ইরোশনাল ল্যান্ডফর্ম এবং ডিপোজিশনাল ল্যান্ডফর্ম সমস্তটাই জানিয়ে দিলাম। এইরকমই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার চলে আসছি।